এইটা হচ্ছে ওয়ালটন Xenon X22 5G ওয়ার্ল্ড কাপ এডিশনের স্মার্টফোন। ফোনটি অরিজিনালি লঞ্চ করা হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপের সময়, যেটা এর বক্স দেখেই বুঝতে পারছেন। ওয়ালটন এখন আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিমের রিজিওনাল পার্টনার, তাই ওয়ার্ল্ড কাপের এডিশন হিসেবে পুরো প্যাকেজটাই আর্জেন্টিনার থিমে করা হয়েছে। বক্সের উপর মেসি, মার্টিনেজ আর দিবালার ছবি থাকছে। এমনকি স্লোগানটাও রাখা হয়েছে আনস্টপেবল স্পিড। মূলত 5Gকে হাইলাইট করার জন্যই মেবি তারা এই স্লোগানটা ব্যবহার করা হয়েছে। ইনফ্যাক্ট এটা কিন্তু ওয়ালটনের প্রথম 5G স্মার্টফোন। বক্সটা খুলে ফোনের পাশাপাশি 18 ওয়াট চার্জার, ইউএসবি চার্জিং কেবল, সিম এজেক্টর পিন, একটা সিলিকন ব্যাক কভার আর স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যাবে। এছাড়াও আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিমের একটা গ্রিটিং কার্ডও রাখা হয়েছে। আমাদের হাতে আছে অবসিডিয়ান গ্রে কালার ভ্যারিয়েন্ট, এর আরেকটা কালার ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে জেনিথ গ্রিন। ডিজাইনের দিক থেকে ফোনটা একদম আলাদা কিছু না, বাট ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল, গ্লসি ফ্রেম আর বড় ক্যামেরা প্ল্যাটু দেখতে কিন্তু ফোনটা মোটামুটি প্রিমিয়ামই লাগে। একটা ছোট ডিটেল আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে বাইরে থেকে ব্যাক প্যানেলটা সলিড গ্রে মনে হয়, বাট আপনি যখন এটা একটু আলোর মধ্যে ঘোরাবেন তখন এতে সাটল নিয়ন গ্রেডিয়েন্ট দেখা যায়। এটা খুব একটা ফ্ল্যাশি না, বাট দেখতে ভালো লাগে। বডি লেআউটের কথা বলে উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, নিচে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে। এই হেডফোন জ্যাকটা কিন্তু এখনকার অনেক ফোনেই দেখা যায় না, বাট অনেকের জন্য এটা কিন্তু একটা কাজের জিনিস। বাম পাশে থাকছে হাইব্রিড সিম কার্ড ট্রে, যেখানে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে। আর ডান পাশে ভলিউম বাটনের সাথে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমার ব্যবহারে ভালো রকম ফাস্ট ছিল, প্রতিবারই প্রায় অ্যাকুরেট আনলক করেছে, সো এটা নিয়ে কোনো কমপ্লেন্ট থাকছে না। অন্যদিকে প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু ওয়ালটন এখানে নজর দিয়েছে। ফোনটির ফ্রন্টে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন আর এতে থাকছে IP64 রেটিং। এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, IP64 মানে এই না যে এই ফোনটা নিয়ে আপনি পানিতে নেমে যেতে পারবেন। হালকা বৃষ্টি, পানির ছিটা বা এভরিডে অ্যাক্সিডেন্টের জন্য এটা ইউজফুল, কিন্তু সুইমিং পুল বা পানির নিচে কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারবেন না। হ্যান্ডহেল্ড ফিলের কথা যদি বলি, এই ফোনটা বেশ ভালো রকম গ্রিপেবল। এটার ওয়েট হচ্ছে মোটামুটি 206 গ্রামের মতো আর থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। এবার এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এখানে 6.8 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে, সাথে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট। রেগুলার ব্রাউজিং, ফেসবুক স্ক্রলিং বা ইউআই নেভিগেশন একদমই স্মুথ ছিল, আর টাচ রেসপন্সও ওভারঅল বেটার ছিল। মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ভালো বিষয় ছিল এই ফোনে কিন্তু ওয়াইড ফাইন L1 সার্টিফিকেশন থাকছে, সো সাপোর্টেড যেসব ওটিটি প্ল্যাটফর্ম থাকছে সেখানে এইচডি কন্টেন্ট দেখতে পারবেন। আর সেই সঙ্গে ইউটিউবে কিন্তু হাই রেজুলেশনে ভিডিও প্লেব্যাক করা যাবে, বাট এতে ম্যাক্সিমাম সাপোর্ট থাকছে 1440p। বাট এই ফোনটা সবচেয়ে বড় কম্প্রোমাইজ কিন্তু ডিসপ্লেতেই থাকছে, কারণ এই প্রাইস রেঞ্জের একটা ফোনে ফুল এইচডি ডিসপ্লে নাই, এটা আসলে ভাবাই যায় না। এখানে এইচডি প্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে, রেগুলার ইউজে খুব একটা সমস্যা চোখে পড়ে না, কিন্তু একটু কাছ থেকে টেক্সট পড়া বা ইউটিউবে ভিডিও দেখলে শার্পনেসের ঘাটতি অবশ্যই বোঝা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এতে ইউ শেপড ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে 2026 সালে এসে 26,000 টাকার একটা ফোনে এই ধরনের নচ কিন্তু একদমই আউটডেটেড লাগে। এখানে অবশ্যই একটি পাঞ্চল ক্যামেরা কাট আউট দরকার ছিল। ব্রাইটনেসের কথা যদি বলি, ইনডোর ইউজের জন্য যেরকম ব্রাইটনেস পাচ্ছিলাম সেটা কিন্তু গুড এনাফ। আউটডোরে যখন আপনি হাই ব্রাইটনেস মোডে এটা ব্যবহার করবেন তখন মোটামুটি ইউজেবল এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তবে খুব কড়া রোদে যখন থাকবেন তখন এর ব্রাইটনেস নিয়ে খুব একটা কনফিডেন্স পাবেন না। বাট পারফরমেন্সের জায়গায় কিন্তু এই ফোনটা অনেক বেশি কনফিডেন্স দেয়। এখানে মিডিয়াটেক ডিমেনসিটি 7100 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, সাথে 8GB ফিজিক্যাল LPDDR5 র্যাম আছে, আর স্টোরেজ থাকছে 128GB, যেটা হচ্ছে UFS 2.2 টাইপের। ডে টু ডে ইউজে কলিং, মেসেজিং, ফেসবুক, ইউটিউব, ব্রাউজিং বা অ্যাপ সুইচিং সব কিছুই যথেষ্ট স্মুথ ছিল। বেশ কয়েকটা অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে তারপর মোটামুটি স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 16-এর উপর ওয়ালটনের ডিডোএস থাকছে। আপনারা সবাই জানেন ডিডোএস অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতোই, ব্যবহার করতে খুবই ইজি লাগে, আর এটাতে কিন্তু সেরকম ব্লোটওয়্যার নাই, সো ডিডোএসকে একটা ক্লিন ওএস বলাই যায়। গেমিংয়ের কথা যদি বলি, পাবজি, কল অফ ডিউটি মোবাইল আর অ্যাশফল লিজেন্ডস তিনটাতে ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স পাওয়া গেছে। অ্যাকশন মোমেন্টগুলোতে অকেশনালি হয়তো ফ্রেম ড্রপ পাওয়া গেছে, কিন্তু গেম প্লে ওভারঅল এনজয়েবল ছিল। সবচেয়ে ভালো লেগেছে লং টাইম গেম প্লে করার পর কিন্তু এই ফোনে ওভারহিটের মতো কোনো ইস্যু আমি পাই নাই। ফোনটা হালকা পাতলা ওয়ার্ম হয় ঠিকই, কিন্তু আনকমফোর্টেবল ফিল দেয় না। তো এবার Xenon X22 এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক। হার্ডওয়্যার হিসেবে এখানে 50 মেগাপিক্সেল সনি IMX752 মেইন সেন্সর থাকছে, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, আর সামনে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। শুরুতে একটা কথা বলে রাখি, সত্যি বলতে ক্যামেরা নিয়ে আসলে দুই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া গেছে।
কিছু কিছু সিনারিওতে মনে হয়েছে ক্যামেরা খুবই ভালো করেছে, আবার কিছু জায়গায় এসে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে ক্যামেরাটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল। তাই ক্যামেরা নিয়ে এক্সপেকটেশন রিয়েলিস্টিক রাখাই ভালো। ফোনটা ন্যাচারালি একটু ভিভিড আর স্যাচুরেশন বাড়িয়ে ছবি তুলতে পছন্দ করে, বিশেষ করে গাছপালা বা সবুজ কিছু থাকলে স্যাচুরেশন আরও বাড়িয়ে দেয়। অনেকের কাছে কালারফুল লুকটা ভালো লাগবে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে ছবিগুলো দেখতে আই ক্যাচিং লাগে। ডিটেলসের দিক থেকে পারফরমেন্স পুরোপুরি খারাপ বলা যায় না, ভালো আলোতে যথেষ্ট ডিটেল পাওয়া যায়, তবে সবসময় কনসিস্টেন্সি কিন্তু এই ক্যামেরা ধরে রাখতে পারে নাই। পোর্ট্রেট মোডের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই বলা যায়, এজ ডিটেকশন বেশিরভাগ ক্ষেত্রে ঠিকঠাক কাজ করেছে, হেয়ার কাট আউট নিয়ে বড় কোনো সমস্যা চোখে পড়ে নাই। সেকেন্ড ক্যামেরা হিসেবে এখানে ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে, এবং অনেস্টলি যদি বলি এটা কিন্তু খুব একটা ইউজেবল একটা ক্যামেরা না, মূলত ডিজাইনটাকে মিনিংফুল করার জন্যই এই ক্যামেরাটা এখানে দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এটাও কিন্তু অনেকটা প্রাইমারি ক্যামেরার মতো আউটপুট দেয়। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফেসকে স্মুথ আর ব্রাইট করে তোলে, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করার জন্য খারাপ না, তবে ন্যাচারাল স্কিন টেক্সচার এটা কিন্তু খুব একটা ধরে রাখতে পারে নাই। অন্যদিকে লো লাইটের ক্ষেত্রে এর ক্যামেরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই। লো লাইটে ছবি তুলে ডিটেলস কমে যায়, নয়েজ বাড়ে, ইমেজও একটু সফট হয়ে যায়। তবে নাইট মোড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। এছাড়া 1080 60 FPS এর অপশন আছে, থাকছে EIS এবং ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো এই ফোনের আরেকটা স্ট্রং পয়েন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে এর ব্যাটারি। এতে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে, সো লাইট থেকে মডারেট ইউজ করলেও মোটামুটি 1.5 থেকে 2 দিন পর্যন্ত অনায়াসে ব্যাকআপ পাওয়া যাবে। আর হেভি ইউজার হলেও মোটামুটি পুরো দিন ব্যাটারি নিয়ে একদম টেনশন করতে হবে না। আর আমাদের ব্যবহারেও ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ডিপেন্ডেবল মনে হয়েছে। যারা গেমিং করেন এই ফোনে কিন্তু তাদের জন্য ভালো একটা ফিচার থাকছে, সেটা হচ্ছে বাইপাস চার্জিং। যারা চার্জে লাগিয়ে গেম খেলেন বা দীর্ঘ সময় ফোন ইউজ করে থাকেন তাদের জন্য ফিচারটা ভালো রকম কাজে। এতে ব্যাটারির ওপর আননেসেসারি প্রেশার অনেকটাই কম পড়ে, সো আপনি যখন চার্জে লাগিয়ে গেমিং করবেন তখন কিন্তু ফোনটা খুব একটা হিট হবে না। কানেক্টিভিটির কথা যদি বলি, এই ফোনে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5.4 থাকছে, দুইটা সিমেই 5G সাপোর্ট পাবেন। এছাড়া প্রয়োজনীয় যেসব সেন্সর সবই কিন্তু এই ফোনে পাওয়া যাবে, সো কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন কিংবা ডেইলি কানেক্টিভিটির ক্ষেত্রে সেরকম কোনো ইস্যু পাওয়া যায় নাই। তো এই ফোনের প্লাস মাইনাস নিয়ে যদি বলি, প্রথমেই বলবো এই ফোনের যে ডিসপ্লে সেটা অনেকের মতোই আমাকে কিছুটা হতাশ করেছে, কারণ এই প্রাইস রেঞ্জের একটা ফোনে HD প্লাস ডিসপ্লে এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। তবে প্লাসের দিকে থাকছে এই ফোনের র পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, এবং সেখানে কিন্তু এই ফোনটা অনেকটা এগিয়ে আছে, আর এটা কিন্তু 5G স্মার্টফোন। তবে ফোনের ডিসপ্লে রেজলিউশন আপনার কাছে যদি খুব একটা ইম্পর্টেন্ট না হয় সেক্ষেত্রে অফিসিয়াল ফোন হিসেবে এটাকে কনসিডার করতে পারেন, বাট ফাইনাল ডিসিশন অবশ্যই আপনার। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।